স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাহিনের ভাবনা শুধু ছিল ঈশানীর পরবর্তী পদক্ষেপে। মাহিন দেখল মেয়েটা এগিয়ে গিয়ে নারকেল গাছের ছায়ায় আসন পেতেছে। মাহিন এগিয়ে গেল, রমণীর সঙ্গে সামান্য দূরত্ব বজায় রেখে নিজে বসে পড়ল নির্দ্বিধায়। দৃশ্যপটে অগাধ জলরাশির নিদারুণ উত্থান পথন। হাঁটুতে দুহাত ভাঁজ করে সেদিকেই নির্বিকারে চেয়ে আছে ঈশানী। নীলাম্বর অক্ষিপুটে টুপটাপ পলক ছেড়ে বিমুগ্ধ চিত্তে আহরণ করছে প্রাকৃতিক কলতান। তুমি না মানে আপনি দেখতে অনেক সুন্দর। মাহিনীর সোজা সাপটা কমপ্লিমেন্ট। ঈশানী আশ্চর্য হলো না, বরং পাশে ঘাড় ঘুরিয়ে নিরেট স্বরে জানালো, আপনি আমাকে তুমি বলতে পারেন। বয়সে আমি আপনার ছোটই হব। জিভের ডগায় অধর ভিজিয়ে কিঞ্চিত মাথা দোলালো মাহিন। খানিক সংকুচিত হয়ে শুধালো, তোমার আমার প্রতি কোনো অভিযোগ নেই? না তো। রমণীর কাট কাট প্রত্যুত্তর, যা মাহিনকে আরও এক দফা আত্মগ্লানির অনলে ডুবিয়ে মারার জন্য যথেষ্ট। খানিক নীরবতা, পর মুহূর্তে শুষ্ক একটা ঢোক গেলে নিজেকে জাহির করার বৃথা চেষ্টা চালালো মাহিন। বলল, ওয়েল, সেদিন আমি আসলে জিভের ডগায় জড়ো হওয়া বাক্যবান হামেশাই আটকে দিল ঈশানী। কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনার আমাকে এত কিছু কৈফিয়ত দিতে হবে না মাহিন। আমি মোটেও সেদিনের জন্য দুঃখিত নই। আপনিও প্লিজ আমার জন্য দুঃখিত হবেন না। ব্যাপারটা খুবই বিব্রতকর। এতক্ষণে আড়ষ্টতার বাঁধ ভাঙল মাহিনের। সে উদ্গ্রীব হয়ে বলে উঠল, কিন্তু আমি বলতে চাইনি ঈশানী, আজ এখানে দাঁড়িয়ে তোমার জন্য না, বরং নিজের জন্য দুঃখ হচ্ছে আমার। ক্রমশ আফসোসের গ্লানিতে ডুবে যাচ্ছি আমি। সেদিনের করা একটা সামান্য ভুল যে আমাকে এভাবে দুমড়ে মুচড়ে একাকার করে তুলবে, সেটা কখনো কল্পনাও করিনি। কেন করছেন এত আফসোস? আপনি একজন প্রখ্যাত সেলিব্রিটি, ভুলে গেলেন আপনি? অনুভূতিহীন জবাব ঈশানীর। মাহিনের চোখে মুখে অসহনীয় উদ্পীড়ন, গলায় আহত সুর। সেভাবেই বলে উঠল যুবক, সেদিন বিয়েটা হয়ে গেলে তুমি আমার হতে ঈশানী। এতদিনে আমাদের একটা সাজানো সংসার হতো। তুমি হতে আমার সেই স্বর্গরাজ্যের একমাত্র ঘরণী, আমার নীল নয়না। আমার নীল চোখ দেখে ভয় করে না আপনার? আর আমি আরো ভেবেছিলাম এই নীল চোখ দেখেই বোধহয় বিয়ে না করে পালিয়েছেন আপনি। কথার মাথায় তাচ্ছিল্যের হাসিতে প্রসারিত হলো রমণীর ওষ্ঠাধর। এতক্ষণে মাহিন বোধ করল মেয়েটা বেশ চাপা স্বভাবের। তাকে খোলা বইয়ের মতো চোখ বুলিয়ে পড়ে ফেলা মোটেই সহজ কাজ নয়। ভয়? তোমার চোখ দেখে হাসলে? কথাটা বলে ফিচেল হাসল মাহিন। হাসির অন্তরায় খেলে গেল একরাশ অব্যক্ত ব্যথার তুফান। এবার খানিক ইতস্তত কণ্ঠে নিজে থেকেই প্রশ্ন ছুড়ল ঈশানী। মা কেন ডেকে পাঠিয়েছে আপনাকে? সরাসরি প্রত্যুত্তর করার সাহস পেল না মাহিন। কৌশলে কথা ঘুরিয়ে বলল, সব কিছু নিয়ে কি আরেকটা বার ভাবা যায় না? তুমি আমার বাগদত্তা ছিলে। চোখের পলকে বদলে গেল অভিব্যক্তি। মুখাবয়ব জুড়ে ঝড় ছড়িয়ে নেমে এলো আধারের ঘনঘটা। বক্ষ মাঝে একরাশ অস্বস্তি ধরে রেখে পুনরায় প্রশ্ন ছুড়ল ঈশানী। ঠিক বুঝলাম না, কি নিয়ে ভাবতে বলছেন আপনি? মাহিন যথেষ্ট স্পষ্টভাষী, তাই নিজের অপরাধের মূল্যস্বরূপ ছোট হতে দ্বিধা নেই ওর। অগত্যা ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিল, আমাকে কি আর একটা সুযোগ দেবে ঈশানী? সব কিছু স্বাভাবিক করে তোলার জন্য, তোমাকে বৈধভাবে নিজের করে পাওয়ার জন্য, অন্তত আমার অসহায়ত্বের সেবা দেওয়ার জন্য হলেও আর একটা বার ভাবো আমায় নিয়ে, প্লিজ। ঈশানীর উদ্বেগ। ঈশানীর মাঝে হেলদোল নেই কোনো রূপ। মাহিনের নিজেকে জোকার ছাড়া কিছুই মনে হচ্ছে না এই মুহূর্তে। তাও আরেক দফা মানানোর প্রয়াস করে বলল, আমি জানি আমার করা অন্যায়ের ক্ষমা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার না হওয়া জীবন সঙ্গী, এই ব্যাপারটা ভাবলে হৃদয় ছটপট করে উঠছে। এই পুতুল বউটাকে কি করে হাতছাড়া করে ফেললাম আমি। প্লিজ থামুন এবার মাহিন। আহত কণ্ঠস্বর। সত্যি ক্রমশ আফসোসের পারদে এফোর ওফোর হচ্ছে হৃদযন্ত্র। তবু থামতে বাধ্য হলো মাহিন। মাহিন পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলে নিরাশ ভঙ্গিতে কথা বলে ওঠে ঈশানী।
জানেন 1 বছরে কত কিছু বদলে যায়? আদৌ ধারণা আছে আপনার? মাহিন নির্বিকার, টলটলে নীল চাহনি যেন ব্যথার সমুদ্র। এই চোখে তাকানোর হিম্মত হলো না মাহিনের। নিস্তব্ধতা ছাপিয়ে ফের বলে ওঠে ঈশানী, সবকিছু বদলে গেছে মাহিন। কোনো কিছুই আগের মতো নেই আর। জীবনের সবচেয়ে বীভৎস সময় পার করেছি আমি গত 1 বছরে। এখন চাইলেও কেন যেন স্বাভাবিকভাবে সবকিছু ভাবতে পারি না আমি আর। তাই অনুরোধ করছি, নতুন করে আর এসব নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করবেন না। আপনার স্বপ্নের মতো সাজানো ভবিষ্যৎ দয়া করে আমার মতো একটা কোল্ড ব্লাডের পেছনে নষ্ট করতে যাবেন না। কথা শেষ করে তরতরিয়ে উঠে দাঁড়ায় ঈশানী। কাঁধের টোট ব্যাগটা নিয়ে তাড়াহুড়ো করে হাঁটা ধরে সম্মুখে। তখনই পেছন থেকে আরেক দফা বাক্য ছুড়ল মাহিন। আর যদি বলি পারিবারিকভাবে আমাদের বিয়েটা আবারও ঠিক করা হয়েছে? ধরে নেবেন আমার সম্মতি নেই। পেছনে না ঘুরেই কঠোর গলায় জবাব দিল মেয়েটা। ফের গলা ছেড়ে বলে উঠল মাহিন, তুমি মোটেও কুল ব্লাড নও ঈশানী। তুমি ভালোবাসতে জানো। তোমার চোখে আমি নাজুকতা দেখেছি। কোনোরূপ প্রত্যুত্তর না করেই নির্বিকারে হেঁটে চলে গেল রমণী। বালু রাস্তারে পা দাবিয়ে নিশ্চল কদমে এগোতে এগোতে নিজেকে কটাক্ষ করে অভিমানী স্বরে বিড়বিড়ালো সে, বেঁচেছিলাম তো একটা জানোয়ারকে, যে ভালোবাসা নয় ধ্বংসে বিশ্বাসী, দুর্বলতা নয় নিষ্ঠুরতায় আগ্রহী। নিষিদ্ধ দুনিয়াতে তার অবাধ বিচরণ, অথচ বাস্তবতা সে মরীচিকার মতোই বেমালুম অস্তিত্বহীন। বেশ কয়েকদিন পরে শীতের আবহ বিদায় নিয়েছে বহুদিন। বসন্ত এখন মাঝ দুয়ারে। গত কয়েকটা দিন বেশ রৌদ্রোজ্জ্বল থাকলে এখন সকাল থেকে আকাশটা মেঘলা। ধূসর মেঘের প্রলেপে ঢাকা পড়েছে সূর্যকিরণ। ক্ষণে ক্ষণে আকাশ চিরে প্রকম্পিত হচ্ছে ধরিত্রী কাঁপানো বজ্রধ্বনি। ঈশান কোণে ঝড়ের পূর্বাভাস। সন্ধ্যা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে চারিপাশ বৈরী বাতাসের তালে তালে বেড়েই চলেছে বৃষ্টির তোড়। সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি ফেরা প্রয়োজন। অথচ টাউন হলের করিডোরে একমনে দাঁড়িয়ে আছে ঈশানী। নিষ্প্রভ নয়নজোড়া বৃষ্টি স্নাত রাস্তায় অকপটে নিবদ্ধ ঈশানীর। বাড়ি ফেরার নিদারুণ অভিলাষ ভর করেছে চোখে মুখে। ছিপছিপে বৃষ্টিতে ছাতা ছাড়াই যাতায়াত করছে মানুষ। ঈশানী ঠিক করলো বৃষ্টি কমার অপেক্ষা না করে একচোটে এগিয়ে গিয়ে রিক্সা ধরবে। তাছাড়া ঈশানী এই বৃষ্টিতে গা ভিজবে না। যেই ভাবা সেই কাজ। গলার ওড়নাটা ভালো মতো মাথায় পেঁচিয়ে তরতরিয়ে রাস্তায় নেমে এলো ঈশানী। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো চমৎকার পুরুষালী কণ্ঠস্বর। আরে ঈশানী! অকস্মাৎ ডাকে পেছনে ঘুরল ঈশানী। নিগুড় দৃষ্টিতে পরখ করে নিশ্চিত করলো মাহিনীর উপস্থিতি। পরপরই নজর চলে গেল যুবকের হাতে আবদ্ধ বিশাল সাইজের কেক আর চকলেটের বক্সের দিকে। ঈশানীর ভাবনার মাঝেই পায়ে পায়ে এগিয়ে এলো মাহিন। মোলায়েম হাসিতে ঠোঁট প্রসারণ করে শুধালো, বাড়িতে যাচ্ছ তাই না? নিঃশব্দে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো ঈশানী। আজ তো উষার জন্মদিন। সকালেই কল দিয়ে আমন্ত্রণ জানিয়েছে আন্টি। আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। চলো একসাথে যাওয়া যাক। অপ্রস্তুত হাসলো ঈশানী, বলল, না মানে, আসলে আমি তো সকালবেলা কেকের অর্ডার দিয়ে গিয়েছিলাম, ওটা আনতে হবে। আপনি বরং চলে যান, আমি রিক্সা নিয়ে আসছি। ইটস ওকে, তুমি ভেতরে গিয়ে নিয়ে এসো। আমি এখানেই ওয়েট করছি। মাহিন নাছোড় বান্দা। মাঝ রাস্তা হওয়াতে খুব বেশি বাকবিতণ্ডা করলো না ঈশানী। শুধু যেতে যেতে বলল, বৃষ্টি মাঝে দাঁড়াবেন? চমৎকার হাসলো মাহিন। ঈশানীকে এগিয়ে যেতে ইশারা করে বলল, আমি এখানেই আছি, তুমি যাও। ঈশানী ভেতরে গিয়েছে বেশ কিছুক্ষণ। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রতীক্ষারত মাহিন। কপালে লেপ্টে থাকা ঈষৎ বাদামি চুলে আনমনে হাত বুলিয়ে ক্ষণে ক্ষণে ঘড়িতে দৃষ্টিপাত করছে সে। ইতিমধ্যে বৃষ্টির প্রকোপ বেড়েছে বহুগুণ। ফলস্বরূপ আশেপাশে পথচারীর উপস্থিতি খুব একটা নেই। নিরিবিলি পরিবেশ। এরই মাঝে ভয়াল কালো মেঘের মতোই অকস্মাৎ মাহিনের মুখোমুখি হয় একটা দীর্ঘদেহী কালো অশরীরী। মুখে মাস্ক নেই, তবে ওভারসাইজ রেইনকোটের আস্তিনের হুডিটা কপাল পর্যন্ত টেনে রাখা।
ফলস্বরূপ বরাবর মুখোমুখি না হলেও তার এপাশ ওপাশ থেকে মুখ দেখার জো নেই আর। প্রথমে নিতান্ত পথচারী ভেবে উপেক্ষা করে গেলেও পরবর্তীতে মানবের শীতল চাহনিতে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে মাহিন। কপালে বিরক্তিকর ভাঁজ টেনে বলে ওঠে, কে আপনি? এভাবে তাকিয়ে আছেন কেন? জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মাই গার্ল। মেঘের মতো আবির্ভূত ব্যক্তির বজ্রের ন্যায় ধারালো কণ্ঠস্বর। আড়ালে শুষ্ক একটা ঢোক গেল মাহিন। পর মুহূর্তেই ভ্রু বাঁকিয়ে শুধালো, আশ্চর্য তো। আমি কার কাছে থাকবো, কার থেকে দূরে থাকবো, সেটা আপনি বলার কে? আমি ওর সব। বাক্য কটা উগরে দিয়ে কোনোরূপ পূর্বাভাস ছাড়াই পরপর কয়েক ঘা ঘুষি বসিয়ে দিল মাহিনের নাক বরাবর, যেন বালু দিয়ে তৈরিকৃত পাঞ্চিং ব্যাগের একাংশ সে। তেমন ভাবেই আঘাতের উপর আঘাত করে নিমেষে ধরাশায়ী বানিয়ে ফেলল মাহিনকে। কথার মাথায় কথা বলা একদম পছন্দ নয় ইরিশের, অথচ মাহিন সেই ভুলটাই করে বসেছে অজান্তে। শক্ত পুরুষালী কষাঘাতে নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে মাহিনের। আই সোয়ার, এবার থেকে অন্যের ব্যাপারে নাক গলানোর স্বাদ পুরোপুরি মিটে যাবে। দুবারের পর তৃতীয় ঘুষিটা দিতে ব্যতিগ্রস্ত হলো ইরিশ ঠিক তখনই নিজের পেশি বহুল বলিষ্ঠ বাহুতে একটা সরু হাতের তীর্যক টান অনুভব হলো। তৎক্ষণাৎ গর্জে উঠে পেছনে ঘুরল মাফিয়া বস। বেসামাল হয়ে মাত্রাতিরিক্ত ক্রোধে পাঞ্চ বসাতে উদ্যত হলো পেছনের ব্যক্তিকে। তবে নীলক্ষী গহ্বরের সান্নিধ্যে ধূসর নেত্রদয়ের মিলন ঘটতেই থমকে গেল সেই ক্রোধান্বিত হাত। উবে গেল পেশির দৃঢ়তা, ধ্বংসাত্মক পরাশক্তি খেই হারিয়ে তপ করে নিভে গেল হিংস্রতা। কি হলো, থেমে গেলেন কেন? মারুন, আপনি তো এটাই ভালো পারেন, মানুষকে টর্চার করতে, তাই না? কখন যে গতি হারিয়েছে হৃদস্পন্দন সেই হদিশ জানে না ইরিশ। অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলন্ত চোখ দুটো নিমেষে ধারণ করেছে জলধারার ন্যায় শান্ত রূপ। সাকুরার কথায় অক্ষেপুটে জাগ্রত হয়েছে ব্যাকুলতা, অথচ হিমালয়ের মতো নিটল সেই অভিব্যক্তি। মাহিনীর অবস্থা বেগতিক। কোনো মতে নাকে হাত চেপে দাঁড়িয়ে আছে ছেলেটা। সেদিকে একপল দৃষ্টি বুলিয়ে ফের ঝাঁঝিয়ে ওঠে ঈশানী। ইরিশের পানে বিতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্রন্দনরত স্বরে বলে, আর কি কি করলে শান্তি হবে আপনার? আপনি শান্ত হবেন? ঠিক কি করলে ছেড়ে দিবেন আমার পিছু? ও তোমার সাথে কেন? শান্ত সাবলীল আওয়াজে আকাশ সম অধিকার বোধ। ঈশানী জ্বলে উঠল পুনরায়। কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, কারণ মাহিন আমার ফিয়ান্সে, বিয়ে ঠিক হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো অকস্মাৎ ছলকে উঠল আকাশ। আকাশের ভারে তীব্র বর্ষণে মুখরিত ধরণী। নিষ্পাপ শিশুর ন্যায় ঈশানীর পানে এক ধ্যানে চেয়ে আছে ইরিশ, যেন কণ্ঠনালীর জোর হারিয়ে বাক্যহীন সে। হিমালয়ের ন্যায় নিটোল শরীরের সমস্ত শক্তি গ্রাস করেছে পরাশক্তি। বুকের রক্ত তোলবার উৎপীড়নে পুরোপুরি জ্ঞান শূন্য মাফিয়া বস। ঈশানীর শিশু সুলভ অভিমানী চাহনি বলে দেয় অপর প্রান্তে দাঁড়ানো মেয়েটার নিকট ঠিক কতটা পরাস্ত, কতটা দুর্বল ইরিশের নরকীয় সত্তা। প্রবল বর্ষণের তোড়ে কাক ভেজা ঈশানী, চোখের কার্নিশে জড়ো হওয়া বাঁধ ভাঙা অশ্রুরা নিমেষেই বিলীন হয়েছে পাড়ি ধারার অন্তরায়। ইতিমধ্যেই গাড়িতে প্রবেশ করেছে মাহিন। খোলা আকাশের নিচে নিগুড় বর্ষায় সিক্ত হচ্ছে কেবল এক জোড়া অভিমানী চিত্ত। চোখের দৃষ্টি অবিচল রেখে সন্তর্পণে লুকালো অভিমান। অতঃপর আরো এক দফা কথার তীরে হৃদয়ে রক্তক্ষরণ বাঁধিয়ে দিল রমণী। পাগলা কুকুরের মতো সারাক্ষণ আমার ধাওয়া করা বন্ধ করুন, এবার একটু শান্তি দিন আমায়। কথা দিচ্ছি এই মুখ আপনাকে আর দেখতে হবে না কোনোদিনও, তাও দয়া করে বাঁচতে দিন। কথা শেষ করে গটগটিয়ে রাস্তা ছাড়ল ঈশানী। চোখের পানি মুছতে মুছতে তাড়াহুড়ো করে গিয়ে বসলো গাড়িতে। ওদিকে ইরিশ এখনো একই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে। কোনো এক অদৃশ্য শক্তি বলে পায়ের শক্তি পুরোপুরি লোপ পেয়েছে ইরিশের। ঘৃণার শিকলে বাধা পড়েছে সমগ্র অস্তিত্ব। নিজের নিষ্ঠুরতায় এখন নিজেই ধরাশায়ী ইরিশ ইউভান।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কি হতো যদি এই সাধারণ মেয়েটার তরে আবেগহীন হৃদয়টা হুমড়ি না খেত? সেই কথা দ্বিতীয়বার ভাবতে চায় না ইরিশ, কারণ পেন্ট হাউসের সেই বিধ্বংসী কলুষিত দিনগুলোর জন্যই ঈশানীর চোখে ইরিশ এখনও একটা অত্যাচারী জানোয়ার ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা ভেতর থেকে গড়িয়ে দেয় ইরিশকে। এখানে এসেই থমকে যায় সকল অধিকারবোধ। সাকুরার ঘৃণার অনলে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে মাফিয়া বস। ফ্রন্ট মিররে তাকিয়ে একটা টিস্যুর সাহায্যে নাকের রক্তটুকু মোছায় গভীর মনোযোগী মাহিন। তীব্র ব্যথায় টনটন করছে মাহিনের নাসারন্ধ্র। একজন মডেলের কাছে নিখুঁত চেহারার গুরুত্ব অপরিসীম, অথচ সরু নাকটাকেই মেরে বেঁকিয়ে দিল লোকটা। আশ্চর্য! যদিও নিজের দোষ সম্বন্ধে এখনো অবগত নয় মাহিন। এরই মাঝে গাড়িতে প্রবেশ করে ঈশানী। শরীরে ঈশানীর ভেজা সম্ভ্রম। ঈশানীকে দেখে সম্বিত ফিরে পায় মাহিন। রক্তাক্ত টিস্যুটা ময়লার ছুরিতে ফেলে দিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে আগ বাড়িয়ে শুধালো, গাড়িতে তোয়ালে রাখা আছে, দেবো কি? না সূচক মাথা নাড়ালো ঈশানী। বড্ড অপ্রস্তুত হয়ে বলল, টাল দিতে হবে না, একটু তাড়াতাড়ি চলুন, ভীষণ শীত লাগছে। ক্ল্যাচারে পা রেখে গাড়ি স্টার্ট দিল মাহিন। দু চোখ সড়কে স্থির রেখে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে উঠল, কে এই সাইকোটা? নই শব্দে ব্যাক সিটে মাথা এলিয়ে দিল ঈশানী। চোখ দুটো বুজে ভারী দীর্ঘশ্বাস ছেড়ে ব্যথাতুর স্বরে জানালো, আমার আত্মা, আমার প্রাণ, আমার অরণ্য মনে মনে আওড়ালো, যে হারিয়ে গিয়েছে এরিশ ইউভান নামক নিষ্ঠুরতম হিংস্র সত্তার আড়ালে। ওদিকে ঈশানীর মুখে বাক্য কটা শোনা মাত্রই অভিব্যক্তি বদলে গেল মাহিনের। উজ্জ্বল মুখশ্রী জুড়ে উদ্ভাসিত হলো প্রগাঢ় আধার। রাস্তায় মনোযোগ স্থির রেখেই তপ্ত শ্বাস টানল মাহিন। মনে মনে অনুভব করলো, আমি নই, বরং অন্য কারো অবাধ বিচরণ রয়েছে তার হৃদয়। আমার অনুপস্থিতিতে আমার ভুল সিদ্ধান্ত আজ সত্যি সত্যি হারিয়ে দিল আমায়। ফল সিজন চলছে এখন। নিরবিচ্ছিন্ন টুরিস্ট এরিয়া। মার্কেটে ভিড় নেই তেমন। ফলস্বরূপ এখন বহুদিন বাদে কল করে নিঝুমকে শপে রেখেছে ঈশানী। বিকেল নাগাদ মার্কেটে এসেছে নিঝুম। নিঝুম আসার পরপরই বুটিক হাউস বন্ধ করে দিয়ে ঈশানীর সঙ্গে হাঁটতে বেরিয়েছে। নিঝুমকে উদাসীন লাগছে ভীষণ। সুশ্রী মুখে বিষণ্ণতার ছাপ সুস্পষ্ট। তাই এখন চিরাচরিত অভ্যেসের ভিন্নতা টানল ঈশানী। নিজ উদ্যোগে শুধালো, এখনো চিটাগং ফিরলি না যে? ঠোঁট উল্টালো নিঝুম। দায় সারা হয়ে বলল, যেতেই তো চাই, কিন্তু খালামণি কিছুতেই ছাড়বে না। একা থাকে তো সবসময়, তাই আমাকে পেয়ে পারছে না কোটরে লুকিয়ে রাখতে। এক চোখে মলিন হাসলো দুজন। ঈশানী ফের শুধালো, কেন, তার ছেলে মেয়ে নেই? আছে বিদেশে। আবারও দায় সারা প্রত্যুত্তর করলো নিঝুম। নিঝুমের এহেন উদাসীনতায় ভ্রু কুচকালো ঈশানী। মেকি রাগ দেখিয়ে বলল, কি হয়েছে বলতো তোর? তখন থেকে দেখছি চোরের মতো এদিক ওদিক চোখ ঘোরাচ্ছিস। সত্যি করে বল, কাকে খুঁজছিস? তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টালো নিঝুম। আমতা আমতা করে বলল, না মানে ওই দিনের রিদান ছেলেটাকে দেখলাম না তো আজ। নিঝুমের কথায় চাপা দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। আহত স্বরে জবাব দিল, রিদান অসুস্থ, আইসিইউতে আছে। ভেবেছি কেবিনে শিফট করলে একবার দেখতে যাব। চমকালো নিঝুম। হতবিহ্বল হয়ে শুধালো, কি বলছিস? কি করে হলো এসব? জানি না। এই যে মিস ব্লু আইড। আচমকা কারোর পিছু ডাকে কথার বহর খেই হারালো ঈশানীর। হাঁটতে হাঁটতে সি বিচের শেষ মাথায় চলে এসেছে দুজন। মার্কেট থেকে অনেকটা দূর। গোধূলির লালিমা ম্লান হয়ে এসেছে দিগন্তে। পূবের আকাশে সন্ধ্যা তারার মিটিমিটি উদ্ভাসন। ঠিক তখনই গমগমে আওয়াজে ভেসে এলো অদূর থেকে। সম্বোধনটা বেশ পরিচিত মনে হলো ঈশানীর। অগত্যা ডাকের উৎস জানতে একযোগে পেছনে ঘুরল দুজন। ঈশানী যা সন্দেহ করেছিল তাই। এটা অন্য কেউ নয়, মাফিয়া বসের একান্ত সহচর তুষার জাওয়াদ। মেয়ে দুটো যতক্ষণে পেছনে ঘুরল ততক্ষণে ওদের কাছাকাছি চলে এসেছে তুষার। এগিয়ে এসে কোনরূপ বাক্য বিনিময় করার প্রয়োজন বোধ করলো না লোকটা, বরং সরাসরি ঈশানীকে উদ্দেশ্য করে বলল,
অ্যারিশ ওয়েট করছে তোমার জন্য, সামনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আমার জন্য মানে? উল্টো প্রশ্ন করে ভ্রু কুচকালো ঈশানী। ঠিক তখনই পাশ থেকে হাঁকিয়ে ওঠে নিঝুম। ব্যগ্র আওয়াজে শুধায়, ইস্যু, তোরা দুজন দুজনকে চিনিস? আর এই ঈশানী বাক্যে আগে কখনো বলিসনি তো? দুটানায় পড়ে গেল ঈশানী। কাকে রেখে কাকে উত্তর দেবে? নিঝুমকে শান্ত করার প্রয়াসে বলল, এরিস কেউ না, বাদ দে তো। কপালে সরু ভাঁজ টেনে তুষারের পানে দৃষ্টিপাত করলো নিঝুম। তারও স্বরে বলে উঠল, সত্যি এই ঈশান কেউ না? তাহলে উনি যে বলল। নিঝুমের কথায় কোনোরূপ ভাবান্তর হলো না তুষারের। পুনরায় ঈশানীকে তাড়া দিয়ে বলল, অ্যারিশ ওয়েট করছে। তুমি নিশ্চিত চাও না সে রেগে গিয়ে আরেক ধ্বংসজঙ্গ বাঁধাক? না। জোর গলায় বাঁধ সাধল ঈশানী। ভয়ার্থ ঢোক গিলে বলল, যাচ্ছি আমি। আরে এই ঈশান কে সেটাই তো বল। ব্যগ্র কদমে এগিয়ে যেতে যেতে নিঝুমের কথার বিপরীতে আস্তে করে প্রত্যুত্তর করলো ঈশানী। অরণ্য, অরণ্যই এরিস। কি? আমি দেখতে চাই অরণ্যকে। ঝুমঝুমিয়ে কথার বহর ছিল নিঝুম। অতঃপর এগোতে লাগলো ঈশানীকে অনুসরণ করে। তৎক্ষণাৎ পিছন থেকে পাতলা হুডির আস্তিন টেনে ধরল তুষার। মেয়েটার পায়ের গতি প্রতিরোধ করে গম্ভীর গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? অরণ্যকে দেখতে। হুম, ওখানে যাওয়া যাবে না। আপনার কথাই। ছাড়ুন তো, হুডিও ছাড়ুন। তুষারের হাতটা ঝটকা মেরে নিজের হাত থেকে ছাড়িয়ে দিল নিঝুম। তখনই আরেক দফা বাদ সাধল তুষার। নিঝুমের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, আমি বলেছি ওদিকে যাওয়া যাবে না, তার মানে দুনিয়া উল্টে গেলেও যাবে না। বিস্তার সি বিচকে পেছনে ফেলে আড়ষ্ট পায়ে ধীরে ধীরে রাস্তার অভিমুখে এগিয়ে গেল ঈশানী। সরু রাস্তা ছাড়িয়ে হাইওয়ের দিকে একটু মোড় নিতেই দৃষ্টি সীমানার অদূরে ভেসে উঠল বিলাসবহুল রোলস রয়েস। আর একটু ভালোভাবে খেয়াল করতেই নজরে এলো রোলস রয়েসের অধিপতির মাস্ক আবৃত ঝাপসা মুখাবয়ব। কালো হুডির মধ্যবর্তী চেইনটা পুরোপুরি খুলে রাখার দরুন ভেতরের স্কিনি স্যান্ডো গেঞ্জিটা স্পষ্ট দৃশ্যমান। বাংলাদেশের আবহাওয়ার তারতম্যের সঙ্গে বোধহয় জুৎসই মানিয়ে উঠতে পারেনি তুষারপাতে অভ্যস্ত রাশিয়ান মাফিয়া বস। তাই তো ঘামে সিক্ত চওড়া সুঢৌলো বক্ষদেশ। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পায়ে পায়ে সেদিকেই এগুলো ঈশানী। গিয়ে দাঁড়ালো এরিসের সম্মুখে। ভীষণ রুড়ো স্বরে বলে উঠল, কি বলবেন বলুন। গাড়িতে ওঠো। স্থবির চিত্তে আদেশ করলো মাফিয়া বস। ওদিকে বাক্যটা শুনে সৌ পাকালো ঈশানী। অপ্রস্তুত হয়ে বলল, গাড়িতে উঠবো মানে? কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? তপ্ত শ্বাস ছাড়ল এরিস। মেয়েটার পানে সামান্য গ্রীবা বাঁকিয়ে গভীর গলায় বলল, লিসেন, অযথা প্রশ্ন করো না। কৈফিয়ত দিতে অভ্যস্ত নই আমি। আপনি কি গাড়িতে ওঠার জন্যই ডেকে পাঠিয়েছেন আমায়? কি মনে হয়? তাহলে আমি কোথাও যাব না। কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে পেছনে হাঁটা ধরে ঈশানী। তৎক্ষণাৎ ঈশানীর হাত চেপে ধরে এরিস। পরপর হ্যাচকা টানে কয়েক কদম পিছিয়ে এনে রমণীর মাখন নরম হাত দুটো উপরে তুলে কবজিবদ্ধ করে নেয় মাফিয়া বস। বহুদিন বাদে এরিসের এমন ডমিনেন্ট কঠোর আচরণের আতঙ্কের জলোচ্ছ্বাস খেলে যায় নাজুক মেয়েটার বক্ষপিঞ্জরে। লোকটার চোখে চোখ রেখে কুণ্ঠিত স্বরে বলে ওঠে, কি করছেন? রাত হয়ে যাচ্ছে, ছাড়ুন। ঈশানীর কথায় কোনরূপ প্রত্যুত্তর না করে গাড়ির সঙ্গে ঈশানীর হাত দুটো সপাটে চেপে ধরল এরিস। অতঃপর নীল চোখের অনলে দৃষ্টিপাত করে কঠোর স্বরে বলে উঠল, হয় চুপচাপ গাড়িতে ওঠো, নয়তো রাস্তার মাঝে এভাবে আমার সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকো। দ্য চয়েস ইজ ইয়ার্স। আড়ষ্টতায় চোখ মুখ বুঝে এলো ঈশানীর। গলা নামিয়ে শুধালো, আগে বলুন কোথায় নিয়ে যাবেন। সেটা তোমার কনসার্ন না। বাক্য শেষ করে আচমকা গাড়ির দরজা খুলে ঈশানীকে ভেতরে ছুঁড়ে মারল ইরিশ। অতঃপর নিজে গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। সাগর পাড়ে দাঁড়িয়ে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে তুষার। নিঝুমকে বসিয়ে রেখেছে পাশে। সেই তখন থেকে মুখে কুলু পেটে বসে আছে নিঝুম। ওদিকে সন্ধ্যা ছাপিয়ে রাত নেমেছে ধরণী ঝরে। ঈশানীর ফিরে আসার নাম নেই। ফলস্বরূপ এবার আগ বাড়িয়ে কথা বলে উঠল নিঝুম। গম্ভীর চিত্তে লোকটাকে উদ্দেশ্য করে শুধালো, আচ্ছা ইসু, কোথায় আসবে? রাত হয়ে গেল তো। আমি নিজেও জানি না।
সিগারেটের শলাকায় নিগুড়ো টান মেরে জবাব দিল তুষার। এবার নিঝুম কিছুটা ইতস্তত বোধ করল। সংকোচে জড়সড় হয়ে গেল নিঝুমের সমগ্র অস্তিত্ব। ভয়ার্ত গলায় বলল, আচ্ছা ইস্যু, ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হবে না তো আবার? অ্যারিশ ঠিক থাকলে ঈশানীও ঠিক আছে। নির্বিকার জবাব ভেসে এলো অপর প্রান্ত থেকে। লোকটার দায় সারা জবাবে বিরক্তিতে উচ্চারণ করলো নিঝুম। বলল, তাহলে আমাকে বাড়ি পৌঁছিয়ে দিন, খালামণি অপেক্ষা করছে। চকিতে ঘাড় ঘোরালো তুষার। ভ্রু বাঁকিয়ে বলে উঠল, আমাকে কি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে হয় যে প্রতিদিন বাড়ি পৌঁছে দেবো? কাঠখোট্টা লোকটার মুখ থেকে এর থেকে ভালো প্রত্যুত্তর আশা করা যায় না। অগত্যা নিরাশ হলো নিঝুম। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অন্তত একটা রিক্সা ধরে দিন, রাত হয়ে গিয়েছে তো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল তুষার। বিরক্তির স্বরে বলে উঠল, কথা একটু কম বলা যায় না? কোথায় খেলাবাড়ি? সহসা উঠে দাঁড়ালো নিঝুম। জানালো, এত ঠিকানা মনে নেই, তবে রিক্সাওয়ালা মামাকে তন্দ্রাভিলা বললেই চিনে ফেলবে। তন্দ্রা আমার খালামণির নাম। অকস্মাৎ থমকে গেল তুষার। ওষ্ঠাধরের ফাঁকে আটকে থাকা আধ পোড়া সিগারেটটা পড়ে গেল তৎক্ষণাৎ। কোনো এক অজানা শিহরণে প্রকম্পিত হলো যুবকের সমগ্র অস্তিত্ব। অচিরেই মেয়েটার পানে গভীর দৃষ্টিপাত করে ধাতস্থ গলায় জিজ্ঞেস করল তুষার। তোমার খালামণির পুরো নাম? ভাবলে ক্ষীণ হয়ে ঠোঁট উল্টালো নিঝুম। নির্দ্বিধায় জানালো, তন্দ্রা, তন্দ্রা জাওয়াত। কেন বলুন তো? অহর্নিশ চলতে চলতে লোকালয় ছাড়িয়ে বহু দূরে চলে এসেছে গাড়িটা। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। নিটল তমস্যার মাঝে কেবল ক্ষণে ক্ষণে প্রতিধ্বনিত হচ্ছে সরলতার চাপা আর্তনাদ। সেই তখন থেকে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিসের। কোনো এক অযাচিত কারণবশত ক্রোধের তাড়নায় ফুঁসছে সে। পূর্বাভাসবিহীন প্রলয় আসন্ন, তেমন করেই বেসামাল গতিতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সে। মাফিয়া বসের উদ্ভ্রান্ত গতিতে কান্নার লাগাম টানল ঈশানী। ভয়ের তোপে জড়সড় হয়ে বসে উৎপিন্ত গলায় বলে উঠল, কি করছেনটা কি? মেরে ফেলবেন নাকি আমায়? তৎক্ষণাৎ ক্ল্যাচারে পা চেপে হার্ট ব্রেক কষল এরিস। অকস্মাৎ ঘটনায় সামনের দিকে হুমড়ি খেতে নিয়ে সিট বেল্টের কল্যাণে মাঝপথে থমকাল ঈশানী। তীব্র ঝটকায় তিরতিরিয়ে কেঁপে উঠল মেয়েটা। রুহু এসে আটকে গেল ঠোঁটের আগায়। ঠিক তখনই আরেক দফা ঝটকা দিল মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে জানালো, তোমার বিয়েটা হবে না। বিয়ের আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মাহিন বেঞ্জামিন। কি বলছেন এসব? ঈশানীর কণ্ঠে আতঙ্ক সুস্পষ্ট। যা বলছি সত্যি বলছি। আমি বেঁচে থাকতে এই বিয়ে হইতে পারে না। এখন আর চেঁচালো না ঈশানী। ভীষণ আড়ষ্টতায় ডুকরে কেঁদে উঠে বলতে লাগলো, কেন করছেন এমনটা? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন জেদে মত্ত হয়ে মাহিনকে আঘাত করছেন বারবার? দয়া করে মাহিনের কোনো ক্ষতি করবেন না। আমার জন্য মাহিনের কিছু হয়ে গেলে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। কথা শেষ করার সঙ্গে সঙ্গে আচমকা ইস্যুর পেলব কপলে খড়খড়ে দু আঙুলের চাপ প্রয়োগ করে ইরিশ। শক্ত হাতে চেপে ধরে। এখন প্রথমবারের মতো জোর খাটিয়ে বলে, মাহিনের জন্য এত কিসের দরদ তোর? কেন মাহিনের জন্য এত এত চিন্তা? আমাকে চোখে পড়ে না? মুহূর্তেই স্তম্ভিত হয়ে পড়ে ঈশানী। এরিসের শূন্য চোখের হলকায় ভস্ম হয়ে যাচ্ছে ঈশানী। মুখের উপর আছড়ে পড়া তপ্ত শ্বাসে চামড়া পুড়ে ঝলসে যাচ্ছে যেন। কোনটাকে প্রাধান্য দেবে, মাফিয়ার রাগ নাকি কথাকে? ঠিক বুঝে উঠতে পারল না ঈশানী। ফলস্বরূপ ধর ফরিয়ে উঠে বলল, কি চাইছেন আপনি? কেন করছেন এসব? আমি তোমাকে চাই, শুধু তোমাকে। জানি না কি করে হলো এসব। কেন কেন হঠাৎ করা পড়া হৃদয়টা বেইমানি করলো আমার সঙ্গে। কিন্তু আমি পারিনি। তোমার চাহিদা থেকে নিজের নির্জীব হৃদয়কে শত চেষ্টা করেও আটকাতে পারিনি আমি। নিজের টেরিটরি, আন্ডারওয়ার্ল্ড, পাইথন প্যারাডাইস সবকিছু ফেলে আমি এখানে পড়েছি। ইউ নো হোয়াট? শুধু তোমার জন্য। হ্যাঁ, শুনতে হাস্যকর হলেও তোমাকে না দেখে, তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দ না শুনে আই ক্যান্ট লিভ। আমি থাকতে পারি না। আমার এই বুকের ভেতর যন্ত্রণা হয় ভীষণ।
খুব গভীরে কিছু একটা পুড়তে থাকে সারাক্ষণ। আমি সত্যি জানি না কি হচ্ছে আমার সাথে, এসব কেন হচ্ছে, কেনই বা হচ্ছে, কি হচ্ছে, বাট দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি ফিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।